ব্যালকনি গল্পের শেষ পার্ট। প্রথম সন্তান 4 মাসে আর দ্বিতীয় সন্তান 6 মাসে নষ্ট হয়ে গিয়েছিল। তারা পৃথিবীর মুখ দেখতে পারেনি আর কখনো দেখবে না। এসব নিয়ে আমার যেমন খারাপ লাগে তেমন যে অনুপেরও লাগে সেটা আমি বেশ বুঝতে পারি। তারপর আর কনসিভ করিনি। অনুপকে কতবার আরেকটি বিয়ে করতে বলেছি, অনুপ আমার সেসব কথা কানে তোলেনি। অনেকক্ষণ বিষণ্ণ থেকে পাতলা করে হেসেছে। আর সেই একই কথা, একটাই তো জীবন, এত আয়োজনের কিছুই নাই। তুমি আমি এই তো বেশ আছি, কিন্তু আমরা যে বেশ নেই সেটা আমিও যেরকম জানি অনুপে সেরকম জানে। বরের পক্ষ থেকে এরকম অভিযোগহীন থাকার পরও আমি কেমন যেন নিজের মধ্যে নিজের বিষিয়ে উঠতে থাকি। কিশোরী কাকলির সকল আহম নুয়ে যায়, ধুলোয় লুটোপুটি খায়। নিজের মধ্যে দূরত্ব তৈরি হতে থাকে, যে দূরত্ব এখন পাহাড় সমান, যা হয়তো আর কখনোই কমবে না, বরং সেটাকে হয়তো আরো ভারী করে অনুপের বদলির সাথে সাথে এক শহর থেকে অন্য শহরে টেনে নিয়ে যাব। যদিও অনুপের আমার প্রতি অবহেলা নেই, কিন্তু সে নিজের প্রতি যে অবিচার করছে তা কি আমার প্রতি নয়? মাঝে মাঝে মনে হয় এরকম সম্পর্ক বয়ে বেড়ানো কেন? অনুপকে না জানিয়ে কোথাও পালিয়ে যাই, কিন্তু কার কাছে যাব? মা কিংবা ঠাকুমা কেউ যে আর বেঁচে নেই। এত না থাকার মধ্যে এই অনুপই একমাত্র ভরসার জায়গা, যেখানে অন্তত একটা জীবন কাটিয়ে দেয়া যায়। আবার এটাও মনে হয় অনুপের সাথে বিয়ে না হলে হয়তো জীবনটা অন্যরকম হতো। কখনো কখনো একজনের ভুলের খেসারত অন্যজনকে দিতে হয়, যেমন মা ঠাকুমার সিদ্ধান্তর খেসারত আমি দিচ্ছি। আবার কখনো ভাবি অন্য কোথাও বিয়ে হলে হয়তো এর থেকেও খারাপ হতে পারতো। অনুপ আমাকে সম্মান দেয়, ভালোবাসে। এত বছরে আমারও তার প্রতি একটা মায়া তৈরি হয়েছে, এমন মায়া যে এটা কাটিয়ে মরে যেতেও ভয় হয়। এভাবে 2-3 মাস কেটে যায়। শেষ বিকেলে কিংবা সন্ধ্যায় ব্যালকনিতে বসি, গান শুনি আর আমার অনাগত সন্তানদের কল্পনায় ওদের দুজনকে দেখি। মনে মনে ওদের জন্য আমার মায়া তৈরি হয়, আহ্লাদ তৈরি হয়। ইচ্ছে করে কাছে বসিয়ে চুলগুলো আঁচড়িয়ে দেই, যত্ন করে খাইয়ে দেই। মায়া ভরা মুখ দুটির দিকে তাকিয়ে গভীর করে তাকিয়ে থাকি, কিন্তু দূর থেকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করা হয় না। এমনকি তাদের কাছাকাছি যেতেও কি এক দেয়াল আমাকে আটকে রাখে। একদিন রাতে অনেক শোরগোল, ঘুম ভেঙে দিল। আমি হয়তো একটু আগেই ঘুমিয়েছিলাম। দীর্ঘদিন ধরে ঘুমের ওষুধ খেতে থাকলে ক্রমেই ঘুমোতে দেরি হতে থাকে, আর তার ফল হিসেবে রাত 10টায় ওষুধ খেয়েও ঘুমে ঢলে পড়তে আমার 2টা-3টা বেজে যায়। এখন রাত 2:45 বাজে। এত শোরগোলেও অনুপ মরার মতো ঘুমাচ্ছে। আমি অনুপকে জাগাই। সে বিরক্তি হয়, জিজ্ঞেস করে কি হয়েছে। আমি বলি বুঝতে পারছি না, তুমি একটু দেখো তো। কিছু হয়নি এরকম ভঙ্গিতে অনুপ বিছানায় গড়াগড়ি দিতে থাকে। শোরগোল আরো বেড়ে যায়। অনুপ বিছানা থেকে লাফিয়ে উঠে দাঁড়ায়। আমরা ব্যালকনিতে গিয়ে দাঁড়াই। এই এলাকায় আমরা এসেছি প্রায় 1 বছর। এর মধ্যে এরকম কোনো হইচই হয়নি। যেহেতু এলাকার কারো সাথে আমার কিংবা অনুপের তেমন পরিচিত নই, সেহেতু শোরগোলের কারণ জানতে আমাদের একটু সময় লেগে যায়। পাশের ফ্ল্যাটের বয়সী মহিলার কাছ থেকে জানতে পারি উত্তর পাশের বিল্ডিং এ একটি খুন হয়েছে। ছোট ভাই বড় ভাইকে খুন করেছে। তখন পাশের ফ্ল্যাটের কম বয়সী মেয়েদের কাছে অনেক ধরনের গল্প শুনতে পাই। যে ছেলেটি খুন করেছে তার নাম কিরণ, ক্লাস 10-এ পড়ে। বড় ভাই এসএসসি পরীক্ষার্থী। এতে খুনের কোনো কারণ কেউ বলতে পারে না। কিরণের পরিবার নিয়ে নানা গল্প ছড়িয়ে পড়তে সময় লাগে না, তবে সেসব কোনো গল্পেই খুনের কারণ হিসেবে মিলাতে পারি না। এই পরিবেশে আমার চোখে আর ঘুম অবশিষ্ট থাকে না। ঘুমের ওষুধের প্রতিক্রিয়ায় মাথা ঝিমঝিম করতে থাকে। খুন কিংবা তাদের সংসারের নানা রঙের গল্প শুনতে শুনতে সকাল হয়ে যায়। লোকজন আরো বাড়তে থাকে। সকাল 5:15টার দিকে পুলিশ আসে, আর তখন জানতে পারি কিরণ আর কেউ নয়, সে আমার অনিমেষ। আর তখনই আমার মাথা ব্যথাটা একেবারে কমে যায়, কিংবা শরীর থেকে মাথা ব্যথাটা উধাও হয়ে যায়। সকাল 5:30টার দিকে অথবা তারও একটু পর ভাইকে খুনের দায়ে কিরণ মানে উনিকে পুলিশ ধরে নিয়ে গেল। গলির সরু রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় আমি অবৃক অস্থির হয়ে তার দিকে তাকিয়েছিলাম। মনে হচ্ছিল কিরণ নয়, এই যেন আমার সন্তান উনি, যাকে আমি গত 16 বছর ধরে কোলে পিঠে করে মানুষ করেছি। কিরণ যেতে যেতে
মুহূর্তে পুলিশের শাসনের চোখ তোয়াক্কা না করে বারবার পিছনে ফিরে তাকাচ্ছিল। তার ঘুমহীন নির্বস্ত চোখ কাউকে খুঁজতেছিল, কিন্তু মহল্লার সবাই উপস্থিত থাকলেও বিপরীত ব্যালকনির মেয়েটি তখন পুলিশ দেখতে আসা উৎসুক মানুষের মধ্যে ছিল না। হয়তো মেয়েটি ইচ্ছে করেই আসেনি, প্রিয় মানুষের এমন অভিন্ন বিস্ময় মুখ সে দেখতে চায়নি। কিরণকে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর মেয়েটি এলো। তাকে দেখে বোঝা যাচ্ছিল দীর্ঘ সময় ধরে কান্না করার ফল হিসেবে চোখ মুখ ফুলে গেছে, চোখের নিচে লেপ্টে গেছে কান্নার দাগ। আর মাত্র কয়েক সেকেন্ড আগে এলেই দেখতে পেত বিদায়ের মুহূর্তে একজোড়া প্রেমিক চোখ তাকে কতটা প্রত্যাশা করেছে। আজও আমি ব্যালকনিতে বসলাম, হঠাৎ করেই মেয়েটির ব্যালকনির দিকে চোখ পড়লো। মেয়েটিও আজ এসেছে। প্রত্যাশা করিনি মেয়েটি আসবে, কিন্তু সে এসেছে। তবে তার মধ্যেও আজ ভিন্নতা রয়েছে। হাজারো প্রশ্ন তার মাথায় ঘুরপাক খাচ্ছে, সেটা এখান থেকে বোঝা যাচ্ছিল। তার প্রিয় মানুষ এরকমটা কেন করলো, সেই প্রশ্ন নিয়ে সে প্রিয় মানুষটার ব্যালকনির দিকে তাকিয়ে আছে। আসলে কিছু গল্প কখনোই শেষ হয় না। কাকুলি তার নিজের জীবনের গল্পে নিজেকে খুঁজতে খুঁজতে অন্যের জীবনের গল্পের সাক্ষী হয়ে গেল। আশা করি এই গল্পটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর নতুন গল্প দেখতে হলে সাবস্ক্রাইব।